নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজ আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পরিষদের নির্বাচন নিয়ে। কেন এই নির্বাচন নিয়ে আমরা কথা বলছি, কেন এই নির্বাচন ভারতের পক্ষে গুরুত্বপূর্ণ, এই সব বিষয়ে আমাদের জানাবেন বিশিষ্ট সাংবাদিক এবং বাংলাদেশ বিশেষজ্ঞ শ্রী তরুণ চক্রবর্তী। তরুণ, আপনাকে পাঁচমিশালিতে স্বাগত। ধন্যবাদ। 9 তারিখ বাংলাদেশে ডাকসু নামে যেটা পরিচিত তার নির্বাচন। এই ডাকসুটা কি এবং কেন এই নির্বাচনটা এত আলোচনার কেন্দ্রবিন্দুতে এসছে? ডাকসু আসলে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে কেন্দ্রীয় কমিটি তার নির্বাচন। এই নির্বাচনটা অনেকগুলো কারণেই বেশ গুরুত্বপূর্ণ। গত বছর 5 আগস্ট আমরা জানি আওয়ামী লীগের সরকার পতনের পর একটা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেখানে রয়েছে। বাংলাদেশের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, চিরকালই বাংলাদেশের যা কিছু হয়েছে তার উৎস ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা যদি 52 ভাষা আন্দোলন ধরি, বাংলা ভাষার মাতৃভাষার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনেরও কিন্তু সূতিকাগার ঘর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বিশ্ববিদ্যালয়কেই ধ্বংস করার জন্য 1971 সালে পাকিস্তান অপারেশন সার্চ লাইটের নামে যে গণহত্যা চালায় তা শুরুই করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে 25শে মার্চ রাত্রিরে 1971 সালে। পরবর্তীকালে যত আন্দোলনই হয়েছে সেটা হয়েছে বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কারণ এটা হচ্ছে শিক্ষা চেতনা, সামাজিকতা সবকিছুরই ভর কেন্দ্র। আমরা যদি গত বছরের জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লব বা যে নামে বলি, হাসিনা বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছিল গত বছর, তারও কিন্তু উৎস হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। আমরা জানি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা, বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন হবে এমনটাই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। ডক্টর ইউনূসের মতো বাংলাদেশের নির্বাচন কমিশনও বলেছে যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে রমজানের আগে নির্বাচন হবে। বাংলাদেশের রাজনীতিতে ছাত্র রাজনীতিটা, ছাত্র নেতারা, ছাত্র রাজনীতি এবং ছাত্র নেতাদের অংশগ্রহণ একটা বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা অতীতেও সেটা দেখেছি যে দলের ছাত্র সংগঠন যত শক্তিশালী তারা তত বেশি প্রভাব বিস্তার করতে পারে জাতীয় রাজনীতিতে। তাই এই নির্বাচনের আগে আওয়ামী লীগ এবং তাদের ছাত্র সংগঠন, ছাত্র লীগ নিষিদ্ধ ঘোষিত হয়েছে। রয়েছে কারা? রয়েছে বিএনপি, জামাত এবং এনসিপি। এনসিপি নিজেরা একটা ছাত্র, এনসিপি নেতৃত্বের বড় অংশই এখনো ছাত্র। তো এই নির্বাচন তাই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে জামাতের সঙ্গে বিএনপির, এবং কিছু বামপন্থী ছাত্র সংগঠন এখনো রয়ে গিয়েছে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে। শুধু ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন নয়, ডাকসু নির্বাচন নয়, আমরা আর কিছুদিনের মধ্যে দেখতে পাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে। এই নির্বাচনগুলো কিন্তু সবকটি গুরুত্বপূর্ণ। আমি এই সুযোগে জানিয়ে রাখি যে বহুদিন পর ডাকসু নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগের সরকার 15 বছর ক্ষমতায় থাকলেও বহুকাল ডাকসুর কোনো নির্বাচন হয়নি। বাংলাদেশে রয়েছে একটা অনির্বাচিত সরকার এবং তাদের আমলে প্রথম একটা নির্বাচন হচ্ছে যেখানে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করে, এবং এর ফলে এই নির্বাচন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ চেহারা নিচ্ছে বাংলাদেশের রাজনীতির আগামী দিনে কোন দিকে ধাবিত হবে তার দিকে। আমাদের কাছে আপনি যেটা বললেন যে এই প্রথম একটা তদারকি সরকারের অধীনে একটা নির্বাচন হচ্ছে, সেটা তদারকি নয়, অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারের অধীনে একটা নির্বাচন হচ্ছে। তাতে ইতিমধ্যেই কিন্তু এই নির্বাচন ঘিরে অনেক রকম সংশয় তৈরি হয়েছে। যা জানা যাচ্ছে শিক্ষক নেটওয়ার্ক বলে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন আছে, তারা এই নির্বাচনে বিশৃঙ্খলা অনিয়মের আশঙ্কা প্রকাশ করেছেন এবং তারা 10 দফা দাবি করেছেন। তো এ বিষয়ে আপনি কিছু বলবেন? শিক্ষকরা কেন এটাতে অনিয়মের আশঙ্কা করছেন নির্বাচনে? ডাকসুর নির্বাচন শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নয়। ডাকসুর নির্বাচন আগেই বলেছি, বাংলাদেশের রাজনীতি আগামী দিনে কোন দিকে ধাবিত হবে সেই সেই দিকের নির্দেশনা আসতে পারে এই নির্বাচন থেকে। তাই মূলত জামাত তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির এবং বিএনপি তাদের ছাত্র সংগঠন ছাত্র দল, ছাত্র শিবির এবং ছাত্র দল ক্ষমতা দখলে মরিয়া। এর আগে এই নির্বাচনী প্রক্রিয়া চলাকালে আমরা দেখেছি সেনাবাহিনীকে নামানোর দাবি উঠেছিল। শুধু পুলিশ বা আধা সেনা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ এই নির্বাচন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সংসদীয় রাজনীতির জন্য। তাই তাই সেনাবাহিনীকেও করার প্রয়োজন অনুভব করেছিলেন অনেকে, যদিও সেনাবাহিনী বলে দিয়েছে তারা এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে সম্পৃক্ত হতে তারা চায় না, তারা দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। পরিস্থিতি কোন দিকে যাবে জানা যাচ্ছে, এখনো বোঝা যাচ্ছে না। একটা কথা বলতে পারি, মৌলবাদীরা যারা শরিয়ত আইন প্রতিষ্ঠা করতে চায়, যারা তালিবানি শিক্ষা ব্যবস্থা চালু করতে চায়, তারা কিন্তু এই নির্বাচনকে পাখির চোখ করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে মৌলবাদীরা, ইসলামিক মৌলবাদীরা সক্রিয়, বেশ সক্রিয়, অতি সক্রিয়, তারা কিন্তু এই সুযোগের পরিস্থিতি নিচ্ছে। আমি আশ্চর্য হবে না আওয়ামী লীগের মতো যদি বিএনপিকে, মানে বিএনপির যে ছাত্র দলকে, তাদেরকে নির্বাচন থেকে উৎখাত করে বাংলাদেশের রাজনীতিতেও তাদেরকেও অনাকাঙ্ক্ষিত করার একটা চেষ্টা চলছে। আমার আমার মতো অনেকেরই আশঙ্কা, আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের সংসদীয় রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, তেমনি বিএনপিকেও সরানোর একটা চক্রান্ত, গভীর ষড়যন্ত্র একটা চলছে, যেটা বাংলাদেশে পরিচিত -2 ফর্মুলা নামে। মাইনাস বিএনপি মাইনাস আওয়ামী লীগ। এই নির্বাচনে যদি জামাত সফল হয়, বামপন্থীরা এবং বিএনপি যদি নির্বাচনে সঠিকভাবে অংশ নিতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু বাংলাদেশে -2 ফর্মুলা কার্যকর হতে পারে। তার জন্য বহিঃশক্তি যেমন রয়েছে, তেমনি বাংলাদেশের অভ্যন্তরীণ মৌলবাদীরা তারাও রয়েছে। বিভিন্ন বিদেশি সংবাদ সংস্থা, বিভিন্ন বিদেশের সাংসদরা ইতিমধ্যেই বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। ফলে ডাকসুর নির্বাচনে ইতিমধ্যেই দেখা যাচ্ছে, আমরা দেখতে শুনতে পাচ্ছি, ছাত্র দলের যিনি সভাপতি রকিবুল, তিনি বলছেন এবং অন্যরাও বলছেন, আশঙ্কা প্রকাশ করছেন ব্যাপক হিংসা হতে পারে। নারীদেরকে, বিশেষ করে নারী প্রার্থী প্রচুর আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 48% ছাত্রী, সেই নারীদের মাত্র 13% এবার মনোনয়ন দাখিল করতে পেরেছেন। কারণ নারীরা বাংলাদেশের সবচাইতে বেশি নির্যাতিতা। আজ সকালেই 11 বছরের একটি ছাত্রীর, 5ম শ্রেণীর ছাত্রী, তার দেহ, তার লাশ উদ্ধার হয়েছে। 11 বছরের ছাত্রীও ধর্ষকদের হাত থেকে নিস্তার পাচ্ছে না। আমরা এই প্রসঙ্গে আসবো পরে। আপনি যেটা বলছেন যে মূলত দুটি সংগঠনের মধ্যে লড়াইটা হচ্ছে, একটা জামাত শিবির আর একটা হচ্ছে ছাত্রলীগ বিএনপির যেটা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য বা ধরুন ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদ এবং প্রতিরোধ পরিষদ নামেও তো বেশ কিছু সংগঠন, তারাও তো নির্বাচনে অংশ নিচ্ছে। হ্যাঁ, নিচ্ছে অনেকেই, কিন্তু আমি যদি আরো স্পষ্ট করে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের যুদ্ধের, এটা একটা লড়াই। কারণ স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, তাদের দল হচ্ছে বিএনপি বা ছাত্র দলই বলো, ছাত্র রাজনীতি যেহেতু, সেই ছাত্র দলকেও যদি নির্বাচন থেকে সরিয়ে দেওয়া যায়, তাদেরকেও যদি পরাস্ত করা যায়, তাহলে কিন্তু অশুভ শক্তি, অপশক্তি মাথাচাড়া দেবে, বাংলাদেশে মৌলবাদীরা আরো বেশি করে শক্তিশালী হবে। যেটা আপনি শুরুতেই যেটা বলছিলেন, ভারতবর্ষের জন্য তো বটেই, প্রতিবেশী বহু দেশের সঙ্গে, এমনকি বিশ্ব শান্তির পক্ষেও এটা একটা বড় থ্রেট হতে পারে, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
মনে রাখতে হবে বাংলাদেশে এই পরিবর্তিত পরিস্থিতিতে বহু সন্ত্রাসী, বহু জঙ্গিবাদী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশেও আফগানিস্তানের মতো তালেবানরা আবার ক্ষমতা দখল করবে কিনা, বাংলাদেশি তালেবান মানে ছাত্ররা আবার মানে জঙ্গি মদতপুষ্ট ছাত্ররা রাষ্ট্রশক্তিকে পরিচালনা করবে কিনা, সেই প্রশ্নের উত্তরও কিন্তু এই ডাকসু নির্বাচন থেকে আমরা পেতে পারি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 40,000 ভোটার রয়েছে, তার মধ্যে মহিলাদের একটা উল্লেখযোগ্য শতাংশে ভোট রয়েছে। তো এই নির্বাচনে ভারতবর্ষের কাছে কতটা গুরুত্বপূর্ণ? প্রতিবেশী কোনো দেশে যদি আগুন লাগে তাহলে তো সে আগুনের আঁচ ভারতবর্ষেও পড়বে। ঠিক তেমনি বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ শুধু নয়, আমাদের বন্ধু রাষ্ট্র, ঐতিহাসিকভাবে আমাদের বন্ধু রাষ্ট্র। সেই বন্ধু রাষ্ট্রের যদি এই অবস্থা হয়, বাংলাদেশ কিন্তু মোটেই ভালো নেই। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, মানুষের কর্মসংস্থান দিন দিন কমছে, বাড়ছে চুরি ডাকাতি, মেয়েদের উপর অত্যাচার মারাত্মকভাবে বেড়ে গেছে, সংখ্যালঘুরা আক্রান্ত। ইতিমধ্যেই বাংলাদেশের দুর্গা মূর্তির উপর হামলার ঘটনাও আমরা টের পাচ্ছি। বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নেই বললেই চলে। তাই প্রকৃত চিত্র সেইভাবে আমরা জানতে পারছি না। যতটুকু জানতে পারছি বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিবেদন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে, তাতে করে স্পষ্টই বলা যায় বাংলাদেশ মোটেই ভালো নেই। জেল ভেঙার পরে বহু জঙ্গিবাদী নেতা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, খুন ডাকাত, পুলিশরা এখনো আক্রান্ত হচ্ছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারীরাই যেখানে আক্রান্ত হচ্ছেন, সেখানের পরিস্থিতি যদি আরো খারাপ হয়, অবশ্যই আমরা ভারতবর্ষ আমাদের প্রতিবেশী দেশ হিসেবে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব। চিন্তার অবশ্যই কারণ রয়েছে। আমরা আজকে এই অনুষ্ঠান শেষ করছি। আগামী দিনে বাংলাদেশ নিয়ে আরো অনেক বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, জানতে পারবো আশা করি। আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।